অন্য পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের নতুন চ্যানেল, যেখানে আমরা শুধুমাত্র বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। আজকে আমরা কথা বলবো জীবনানন্দ দাশের একটা কবিতা নিয়ে, সেটা হলো সুচেতনা। আমরা চেষ্টা করব কবিতাটা আমাদের মতো করে ব্যাখ্যা করার। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এর আগে আমি একটা পর্ব করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটা কবিতাকে কি করে বুঝতে হয়। তো যারা সেই পর্বটা এখনো পর্যন্ত দেখোনি তারা আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই কবিতাটা শুরু করার আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে একটা কবিতার কোনো নির্দিষ্ট কোনো কিন্তু মানে হয় না। একটা কবিতাকে বিভিন্ন পাঠক তাদের নিজেদের পাঠ অভিজ্ঞতা, নিজেদের জীবন অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন, এবং সেখানেই কিন্তু সেই কবিতাটার সার্থকতা। সেটা যদি নির্দিষ্ট কোনো মানাতে দাঁড়িয়ে যায় তাহলে খুব মুশকিল, বা আমি বলতে পারি না আমি যেটা বলছি সেটাই ঠিক, তুমি যেটা বলছো সেটা ভুল। একটা কবিতা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মানে দাঁড়াতে পারে, এবং সেটা যেহেতু একটা কবিতা তার ব্যঞ্জনায় সার্থকতা পায়, তো সেই ব্যঞ্জনা বহুস্তরীয়, বহু বিচিত্র হতে পারে এক একজনের কাছে। তো সেটা মাথায় রাখতে হবে সব সময়। আর সুচেতনা যে কবিতাটা, এটা জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থে ছিল, সেখানে সম্ভবত 28 নম্বর কবিতা বা এরকম কিছু একটা হবে। তো সুচেতনা কবিতাটা যদি টেক্সটটা না পড়া থাকে তাহলে টেক্সটটা একবার পড়ে কবিতাটা বোঝার চেষ্টা করা ভালো, তারপর আলোচনাটা শোনা ভালো। না হলে আমি যেটা বলবো সেটাতেই স্টিক করে যাবে ব্যাপারটা। যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে যদি অনেকগুলো মত পাশাপাশি আসে, সেই মতের যদি সংঘর্ষ হয়, যদি একজনকে কাউন্টার করে তোমার অন্য কিছু মনে হয়, তাহলে তোমার নিজস্বতা তৈরি হবে। তো সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আর কথা না বাড়ি আমরা সরাসরি কবিতায় আসছি। এই কবিতাটার প্রথম স্তবকে কি বলা হচ্ছে? সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। অর্থাৎ এই কবিতাটার প্রথমে কবি কাউকে সম্বোধন করছেন, এবং তাকে তিনি কি বলছেন? যে তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। অর্থাৎ বিকেলের নক্ষত্রের সঙ্গে একটা দ্বীপের যদি দূরত্বের কল্পনা করা যায়, সেখানে যেরকম আলোকবর্ষব্যাপী একটা দূরত্ব তৈরি হয়, একটা অনধিগম্য দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বের কথা বলছেন কবি সুচেতনার সঙ্গে। কবি সুচেতনাকে ছুঁতে পারছেন না, তার কাছে পৌঁছতে পারছেন না। তার মনে হচ্ছে যে সুচেতনা তার থেকে বহু আলোকবর্ষ দূরে আছে। তারপরে কবি কি বলছেন? সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেই দ্বীপের মধ্যে নির্জনতা আছে, অর্থাৎ হতে পারে তিনি বলতে চাইছেন সেই দ্বীপে কোনো মানুষ নেই, সুচেতনার কাছে কেউ নেই, কিংবা তিনি এটাও বলতে পারেন যে সেখানে প্রশান্তি আছে। সেই অনধিগম্য দ্বীপে নির্জনতা আছে। তারপরে কি বলছেন কবি? এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য। সত্যিই তো, কারণ আমরা যারা ডারউইনের মতবাদ পড়েছি, আমরা কি জানি? যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ এই পৃথিবীতে রণ রক্ত সফলতা তো সত্য, না হলে তো সংগ্রাম হতো না। সেই সংগ্রাম যেরকম আমাদের দেহের ভিতরে সারাক্ষণ চলছে, সেরকম বাইরেও চলছে। আমরা প্রতিনিয়ত সংঘর্ষ করছি। তাই এই পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, তো সেখানে দেখা যাবে রণ রক্ত সফলতারই ইতিহাস সত্য, কিন্তু শেষ সত্য নয়। কেন শেষ সত্য নয়? তার কারণ আমরা তো মানুষ, আমাদের একটা মানবিকতা রয়েছে, মানবিক গুণগুলো রয়েছে। তাহলে যদি শুধুমাত্র রণ রক্ত সফলতারই গল্প হতো, তাহলে মানুষ তো মানুষ হিসেবে বিকশিত হতো না। আজকে আমরা কবিতা পড়তাম না, আজকে আমরা এভাবে আলোচনা করতাম না, আজকে আমরা শিল্প সাহিত্য নিয়ে মেতে থাকতাম না। অর্থাৎ আমাদের মানবিকতার বা মনুষ্যত্বেরও একটা দিক আছে। তাই জন্য কবি কি বলছেন? যে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কবির আশা কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কোনো একদিন কলকাতা সুন্দর হয়ে উঠবে। সেদিন হয়তো আজকের মতো এরকম এই হিংসা, অশান্তি, রক্তপাত, মানে অমানবিকতা, এই বিষয়গুলো থাকবে না। তারপরের লাইনে কবি কি বলছেন? তবুও তোমার কাছে আমার হৃদয়। কার কাছে? সুচেতনার কাছে। আজকে যাই হয়ে যাক না কেন, তবুও সুচেতনাকে,
কবি হৃদয়ে ধারণ করে আছেন। এই বিষয়গুলোই কবিতার প্রথম স্তবকে উঠে আসছে। পরের প্যারাগ্রাফে কি বলা হচ্ছে? আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। অর্থাৎ এই যে সময়ের কথা কবি বলছেন, যে সময়টাকে কবি একটা অশান্ত সময় মনে করছেন, সেই সময়টাকে তিনি তুলনা করেছেন রূঢ় রৌদ্রের মতো, যে সময়টা তাকে তার সংবেদনশীল কবি সত্তাকে যেন পুড়িয়ে দিচ্ছে। তাহলে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি। মানুষকে তো আমরা মানুষের মতো ভালোবাসতে চাই, মানবিক হতে গিয়ে কি দেখেছি? কবি কি দেখেছেন? আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আমারই হাতে মানে কবি হত্যা করেছেন না, কিন্তু কোনো মানুষ তো করেছে। যখন বনলতা সেন বেরোচ্ছিল 1942 নাগাদ, পরবর্তীকালে এটা আবার একটা সংস্করণ তৈরি হয়, সিগনেট সংস্করণ। তো সেই সময়টার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সেই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বছর 20 মধ্যে আরও একটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হচ্ছে পৃথিবী, 1939 থেকে 1945। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষ ভেবেছিল হয়তো একটা দুর্যোগ পৃথিবী থেকে কেটে গেল, কিন্তু সেটা তো সবে শুরু ছিল। কবি কি দেখছেন? আবার একটা দুর্যোগ ঘনিয়ে এসেছে, যে সময় ফ্যাসিবাদ নাৎসিবাদ এগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে এবং প্রথম বিশ্বযুদ্ধের থেকে তার দানবীয় চেহারাটা অনেক ব্যাপকতর, সেটা অনেক বেশি তামসিক। তো তখন কবির কি মনে হচ্ছে? মানুষই তো আজকে মানুষকে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হত্যা করছে। এই যে বিভৎস একটা হত্যা লীলা চলছে সব জায়গা জুড়ে, এটা কবিকে প্রতিনিয়ত আহত করছে, ক্লান্ত করছে। তাই জন্য কবি কি বলছেন? যে মানবিক হতে গিয়ে কি দেখলাম, যে আমিই তো হত্যাকারী, আমারই তো ভাই কেউ আর ভাইকে হত্যা করেছে। তারপরে কবি কি বলছেন? সেই সময়ের ক্লান্তিকে কবি তুলে আনছেন, যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কারণ যাই হয়ে যাক না কেন, পৃথিবীর কাছে ঋণ তো আমরা অস্বীকার করতে পারি না। কারণ এই পৃথিবীই তো আমাদেরকে পালন করছেন, পৃথিবী তো আমাদের মা। এই পৃথিবী ছাড়া আমাদের তো কোনো অস্তিত্ব নেই। আজকে আমরা মানুষকে অভিযুক্ত করছি, মানুষকে হত্যাকারী বলছি, কারণ কিন্তু আজকে সেই অন্য একজন মানুষের উপর নির্ভর করেই তো আমরা বেঁচে আছি। একজন মানুষ আজকে আমাদের পীড়ন করছেন ঠিকই, কিন্তু একজন মানুষ আজকে আমাদের মুখে তো অন্নও তুলে দিচ্ছেন। বোঝা গেল কেন বলতে চাইছেন যে মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে? তো এটাই হলো সেকেন্ড প্যারাগ্রাফ। তৃতীয় স্তবকে কি বলা হচ্ছে? কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়, সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্মরণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবুও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। অর্থাৎ এই ব্যাপারগুলো একটু প্রতীকী। আমাদের কাছে, আমাদের বন্দর মানে কি, আমাদের কাছে জাহাজ যে ফসল নিয়ে উপনীত হয়, ফসল অর্থাৎ আমরা যা ভোগ্যপণ্য থেকে আরম্ভ করে যা কিছু আমাদের কাজে লাগে সেগুলোই ফসল হিসাবে প্রতীক বা ফসলের রূপক এখানে বলা হচ্ছে। সেই শস্য বা সেই ফসল অগণন মানুষের আর সব থেকে উৎসারিত স্মরণের বিস্ময়। সব কেন? কারণ আজকে যা উৎপাদিত হচ্ছে সেই উৎপাদনের পিছনে যা কিছু যা হতে পারে, যা কিছু হতে পারে, সেই উৎপাদনের পিছনে প্রচুর মানুষের ঘাম রক্ত জুড়ে আছে। আজকে এই যে পরিস্থিতি, আমরা চারিদিকে খবর পাচ্ছি যে লকডাউনে প্রচুর মানুষ বাড়ি ফিরতে চাইছেন, পরিযায়ী শ্রমিকরা কেউ রাস্তাতেই হেঁটে হেঁটে ক্লান্তিতে ঝরে পড়ছেন, প্রাণ হারাচ্ছেন অনাহারে, কেউ চাকায় পিষ্ট হয়ে, কেউ রেলে, এরকম ঘটনাগুলো ঘটছে। তো এই যে শ্রমিকরা, এরাই তো সেই শস্য উৎপাদন করে, সেই ফসল উৎপাদন করে, কেউ কারখানায় কাজ করে, কেউ মাঠে কাজ করে। তাদের যে উৎপাদন, সেই উৎপাদনের পিছনে কত মানুষের ঘাম রক্ত
ইত্যাদি নেই কি? আছে তো। তাহলে সেই শস্য অগণন মানুষের সব যে বলা হচ্ছে সেটাকে বোঝায় নাকি? সব থেকে উৎসারিত স্মরণের বিস্ময়। আজকে আমাদের যে কর্ম, যে কর্মের কথা আমরা বলছি, ফসলের কথা বলছি, সেই কর্ম খুব বিস্ময়কর। বিস্ময়কর বলেই তো আমরা পিরামিডের সামনে দাঁড়িয়ে অবাক হই যে কিভাবে সেই যুগে তখন মানুষ সেটা বানিয়েছিল। কিভাবে মানুষ এই মাটি, যে মাটিতে গাঁইতি চালালে, কোদাল চালালে স্ফুলিঙ্গ বেরোয়, হ্যাঁ, সেই মাটিতে ফসল ফলায়, ধান উৎপাদন করে। তো এই সামগ্রিক যে কর্ম, সেই কর্ম আমাদেরকে বিস্মিত করে। সব থেকে উৎসারিত স্মরণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদের প্রাণ মুখ করে রাখে, তবুও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। এই যে এত কিছু করতে গিয়ে এত মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, তাদের শক্তি ক্ষয় হচ্ছে, আয়ু ক্ষয় হচ্ছে, এত মানুষ তাদের সব কিছু সেখানে সমর্পণ করেছে, তারপরেও কি কর্ম থেমে যায়? থামে না, চলতে থাকে। রবীন্দ্রনাথ যেরকম বলেছিলেন সোনাত্তরী কবিতাতে যে কিছুই থাকবে না, শুধুমাত্র কর্মটুকু থেকে যাবে। আর যখন আমরা অমরত্ব চাইব তখন আমাদেরকে কি বলা হবে? ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, বা তোমারই সোনার ধানে কিছু একটা ছিল, মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, তো সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে যে সেই কর্ম তো সোনা তুল্য, বিস্ময়কর। তা আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে যখন আমরা সেগুলো নিয়ে ভাবি। এবং তাছাড়া এগুলো সত্ত্বেও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান, কারণ কাজ তো থামবে না। জগৎ, তা তো চলা, জগৎ মানেই তো যা চলে, তা চলনশীল। এই সভ্যতাও চলবে কালের নিয়মে। এর পরের অংশটাই বলা হচ্ছে সুচেতনা। এই পথে আলো জেলে, এই পথেই এই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। প্রায় ততদূর পর্যন্ত ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব, আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। অর্থাৎ এই যে এর আগের প্যারাগ্রাফে বলা হলো যে তবুও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান, আর সেই কর্মের পথেই যেভাবে চলে এসেছে এতদিন, এই পথেই এই পৃথিবীর ক্রমমুক্তি হবে। অর্থাৎ এই পথেই একদিন আমরা সেই সুদিনকে ফিরে পাবো যেটাকে কবি চাইছেন। কালের নিয়মে সবই থেমে যাবে। এবং তারপরে কি বলা হচ্ছে? সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, আজকে হবে না, অনেক সময় লাগবে, অনেক মনীষীদের জন্মগ্রহণ করতে হবে তার জন্য। এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। ওই যে এর আগে কবি বললেন যে মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। তাহলে পৃথিবীকে কবি যখন উপলব্ধি করছেন এই সমস্ত কিছুকে সরিয়ে রেখে, তখন কবি বুঝতে পারছেন বা অনুভব করছেন যে বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, যেরকমটা এক সময় ছিল, যখন ভালো সময় ছিল সেই সময়ের মতো। প্রায় ততদূর পর্যন্ত ভালো মানব সমাজ গড়ে দেব আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। যতটা সম্ভব, ওই সুকান্ত বলেছিলেন যে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, হ্যাঁ, এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাব আমি। তো কবিও সেই অঙ্গীকারই করছেন যে একটা ভালোতর পৃথিবী, যতটা সম্ভব ততটা ভালোতর পৃথিবী আমরা উপহার দিয়ে যাব আগামী প্রজন্মকে। কারা গড়বে? আমরা নাবিকরা, যারা ক্লান্তহীন। ওই যে তবুও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। এই যে ক্লান্ত কিন্তু ক্লান্তিহীন, এই বিষয়টাই জীবনানন্দকে একটা নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে নিয়ে যায়। যারা জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, তারপর ধূসর পাণ্ডুলিপি, তো যারা বলেন জীবনানন্দ ধূসরতার কবি, অন্ধকারের কবি, না, তিনি তা নন। কারণ তিনি গান গেয়েছেন যে আমরা কি তিমির বিলাসী, আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তিমির বিনাশী, তিমির হননের গান। জীবনানন্দের যে কাব্য জগৎ, সেখানে কিন্তু 7টি তারার তিমির থাকলেও সেখানে 7টা তারা থাকে। তো এই জন্যই কবি কি বলছেন যে গড়ে দেব আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। এই জন্যই ক্লান্ত এবং ক্লান্তিহীন দুটো সহাবস্থান, অদ্ভুত সহাবস্থান। আমরা ক্লান্ত, আমরা এই সময়ের প্রভাবে, আমাদের ব্যক্তিগত কথা বলছি, আজকে যে করোনা পৃথিবী, সেই সময়ের কথা বলছি, আমরা বিধ্বস্ত, তবুও আমরা কিন্তু লড়ছি। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। আমরা জানি যে এই যুদ্ধে আমরাও জয়লাভ করব, কিন্তু আজ নয়, হয়তো সময় লাগবে। এটাই কবিতাটার এই অংশে বলা হয়েছে। কবিতার শেষ অংশে কবি বলছেন, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি,
না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কিন্তু করে মনে হয়েছে কেন করলাম। রামপ্রসাদের একটা পথ ছিল না, কেবল আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো, বা ওই মাগো খেলবি বলে ফাঁকি দিয়ে নাবালি ভূতলে, এবার যে খেলা খেলালি মাগো আশা না পুরিল। তো এখানে এই দুটোর সঙ্গে তুলনা করা চলে না, জাস্ট আমি এই জন্যই বললাম যে রামপ্রসাদের মধ্যেও যে ক্লান্তি কাজ করছিল, জগতের জীবনের ক্লান্তি, সেই ক্লান্তি জীবনানন্দের কাছেও কাজ করছে। অর্থাৎ জীবনানন্দের মতো একজন সংবেদনশীল মানুষ, একজন অত্যন্ত মানবিক মানুষ, তিনি চারিদিকের এই অমানবিকতা দেখে দুঃখ পাচ্ছেন। তিনি আশঙ্কিত হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, বিপন্ন বোধ করছেন, বিমূঢ় হচ্ছেন যে কি হচ্ছে, পৃথিবীর গভীরতর অসুখ এখন, হ্যাঁ, যে ওই অদ্ভুত এক আধার এসেছে পৃথিবীতে আজ। এই যে সময় যুগগত ক্লান্তি, সেটা জীবনানন্দকে বিপন্ন করছে, এবং সেখান থেকেই তার বারবার মনে হচ্ছে যে কেন এলাম, বা কেন এই জীবনের কি অর্থ। হ্যাঁ, কিন্তু তারপরেই কবি কি বলছেন, এই যে মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। এখানে পৃথিবী প্রকৃতিকে একাকার করে নেওয়া হচ্ছে, একদিকে ক্লান্তি আর অন্যদিকে সেই ক্লান্তি মোচনের জন্য পৃথিবীর আশ্রয়, দুটোই একই সঙ্গে রয়েছে। এবং তারপরে কি বলছেন, দেখেছি যা হলো, যা দেখছেন তিনি এই সময়, হবে যা হবে সেটাও কবি প্রত্যক্ষ করতে পারছেন, বুঝতে পারছেন, বা আশঙ্কা করছেন ইত্যাদি। মানুষের যা হবার নয়, মানব সভ্যতার মানবিকতার এই তো পরিণতি হবার কথা ছিল না। এভাবে তো কথা ছিল না যে একটা ঔপনিবেশিক শক্তি আমাদের উপর এভাবে চেপে বসবে, আমাদেরকে দীর্ঘদিন ধরে দলিত করবে। কথা তো ছিল না প্রথম বিশ্বযুদ্ধের মতো একটা ব্যাপার ঘটবে শুধুমাত্র উপনিবেশগত প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে, কে কত জায়গা দখল করবে, হ্যাঁ, তার লোক চরিতার্থ করার জন্য। কথা তো ছিল না যে আমরাই শ্রেষ্ঠ জাতি, সেই কারণে এই অহংকার নিয়ে, অহামিকা নিয়ে, এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে নাৎসিবাদ বা ফ্যাসিবাদ তার প্রভাব বিস্তার করবে। এগুলোর কথা ছিল না, মানব সভ্যতার সঙ্গে এগুলো যায় না। কিন্তু কবি দেখলেন এগুলো। তারপরে কবি কি বলছেন কবিতাটার শেষে, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এই রাত্রি যেরকম শাশ্বত চিররাত্রি, সেরকম ভাবেই সূর্যোদয়ও অনন্ত। অর্থাৎ একদিকে অন্ধকার, একদিকে আলো। যেভাবে রাত্রির পরে সূর্য ওঠে, ভোর হয়, একসময় সেই রাত্রি যতই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক না কেন, ভোরের আলো তো একদিন না একদিন ফুটবেই। এটাই হচ্ছে সত্য। একদিকে অন্ধকার থাকলে একদিকে আলো আছে, একদিকে আলো থাকলে একদিকে অন্ধকার আছে। সেই অন্ধকার যদি আজকের সময় হয়, তাহলে সেই আলো হচ্ছে সুচেতনা, যার কাছে কবি পৌঁছতে চান, যাকে কবি ধারণ করতে চান, এবং এই দুঃসময় দাঁড়িয়েও কবি যাকে বলতে পারেন, তবুও তোমার কাছে আমার হৃদয়। তো এই হলো সুচেতনা কবিতা। কবিতাটা সম্পূর্ণ ব্যাখ্যা কি করতে পারলাম? পারলাম না, সম্ভব নয়। তার কারণ একটা কবিতা, ওই যে বললাম, বহুস্তরীয়, তার ব্যঞ্জনাকে হাতের মুঠোয় ধরা যায় না। কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা ভাবনা সূত্র দিতে, যেখান থেকে তোমরা তোমাদের ভাবনাটা শুরু করতে পারো, আমাকে কাউন্টার করতে পারো, বলতে পারো যে না স্যার এটা ঠিক নয়, এটা ভুল, এভাবে কবিতাটাকে ব্যাখ্যা করা যায় না, এটাকে অন্যতর একটা মানে বোঝানো যেতে পারে। ঠিক ভুলের প্রসঙ্গ এখানে নেই, তার কারণ ওই যে বললাম, আমি আমার বোধ বুদ্ধি অনুযায়ী, আমার জীবন অভিজ্ঞতা অনুযায়ী একটা কবিতাকে ব্যাখ্যা করি, তুমি তোমার মতো করে সেটা করবে। সেখানেই একটা কবিতার সার্থকতা। সুতরাং এখানে ভুল ঠিক আমরা এভাবে বলতে পারি না। হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা এটার সঙ্গে অসঙ্গত, তখনই বলতে পারি যখন সেটা সেই জায়গায় দাঁড়াবে। যাই হোক, তো আমি চেষ্টা করলাম কবিতাটাকে বোঝানোর। যদি ভালো লেগে থাকে তাহলে জানিও, এরকম আলোচনা আমরা পরেও করতে পারি। আর অন্য যদি কোনো কবিতা জানতে চাও সেটাও জানাতে পারো, যদি সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে একদমই চলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, শেয়ার করো অনেক বেশি বেশি করে, তার কারণ নতুন চ্যানেল, এখন সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়াতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, তো তোমাদের ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর সঙ্গে থেকো, দেখা হবে পরের পর্বে। দেখা যাক পরের পর্বে কী নিয়ে আলোচনা করা যায়। ধন্যবাদ।